আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছি। তাহলে আজকে যে টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে ভৌতোলক বিজ্ঞানের 2nd যে টপিকটি আমি বলেছিলাম যে পাতলা পাত প্রবেশ করার দরুন যে ঝালরের সরণটা হবে সেটাই আমরা হিসাব নিকাশ করব এবং এই টপিকটা আসলে অ্যাডমিশনে আসবে মতো লাগতেছে। কারণ হচ্ছে এই টপিকটা থেকে কোনো ম্যাথ আসেনি এবং এই টপিকটির একটা সূত্র সরাসরি ইসাক স্যারের বইয়ে দেওয়া আছে। এবং ওইটা খেয়াল করবে যে এটা ৪-৫ লাইনের একটা ব্যাখ্যা দেওয়া আছে যে ওই সূত্রটার। তাহলে আমি চেষ্টা করব এটা বেসিক থেকে আলোচনা করার এবং ওই রিলেটেড কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছি। আশা করি এই ৪টা ৫ টা কোয়েশ্চেনের বাইরে কোন ধরনের ম্যাথ এই টপিকটাতে করার দরকার নেই। তাহলে চেষ্টা করব কম সময়ে এবং effectively এই বিষয়টা বুঝিয়ে দেওয়ার। তাহলে শুরু করি। এখানে আমি লিখে রেখেছি যে পাতলা পাত প্রবেশ করার দরুন ঝালরের সরণ। এখানে যে জিনিসটা আমাদের আগে জানতে হবে সেটা হচ্ছে যে আলোক পথ। ঠিক আছে? আলোকপথ বা অপটিক্যাল পাথ। তাহলে আলোকপথটা কি আসলে? আমি সংজ্ঞাটা মুখে বলতেছি। এটা আসলে বুঝার মতো সংজ্ঞা না, তাও বলতেছি যে একটি একবর্ণী আলোর কোনো নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত পথের সমতুল্য আলোকীয় পথ বলতে ওই সময়ে ওই বর্ণের আলো শূন্য মাধ্যমে যে দূরত্ব অতিক্রম করে তাকে বোঝায়। তাহলে এখানে বিষয়টা কি? তাহলে আমি চেষ্টা করি যে বুঝার যে শূন্য মাধ্যমে আলো যে দূরত্ব অতিক্রম করে। তাহলে ধরো একটা একটা আমি পাত দেখাচ্ছি। এটার ধরো প্রতিসরণাঙ্ক মিউ, ঠিক আছে? আর বাইরে হচ্ছে যে ইয়ার এটার প্রতিসরণাঙ্ক আমরা সবাই জানি 1, ঠিক আছে? তাহলে এখন একটা নির্দিষ্ট বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য যে আমরা প্রতিসরণাঙ্কটা জানি এটা হবে হচ্ছে যে এমনিতে তো আলো হচ্ছে যে আলোর গতিতে চলে যেটা c, ঠিক আছে? মানে আলোর গতিতে চলে হচ্ছে যে c। কিন্তু যখন এই পাতের ভিতরে যে ঢুকবে যে প্রতিসরাঙ্কটা আছে তার কারণে ওই বেগটা কমে যাবে। মানে আমি বুঝতে চাচ্ছি যে আমরা জানি v equal to f lambda, ঠিক আছে? আবার আমরা জানি v সমানুপাতিক 1 by mu। তাহলে আমরা জানি lambda সমানুপাতিক 1 by mu, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি যে c বাই ভি ইকুয়াল টু মিউ। কারণ হচ্ছে যে আমরা জানি আলোটা যে প্রতিসরাঙ্কের মাধ্যমে ঢুকবে সেখানে একটু কমে যাবে অথবা বেড়ে যাবে। বেড়ে যাওয়ার সুযোগ নেই, তাহলে কমেই যাবে। কারণ আমরা জানি বায়ুর প্রতিসরাঙ্ক থেকে সবসময় বেশি হবে যে বায়ুর প্রতিসরাঙ্ক থেকে অন্যান্য প্রতিসরাঙ্ক সবসময় বেশি হয়। যার কারণে মিউর যেকোনো ভ্যালুর জন্য ভিটা হবে সি এর থেকে ছোট। তাই আমরা এখানে লিখতে পারি সি বাই ভি ইকুয়াল টু মিউ। এবার আমরা বলতেছি যে ওই মাধ্যমে মানে হচ্ছে যে শূন্য মাধ্যমে যে দূরত্ব অতিক্রম করে আর ওই বর্ণের ধরো ল্যামডা বর্ণের বেগ হচ্ছে যে ভি। তাহলে এখন এইটাতে ও দূরত্ব যদি এক্স দূরত্ব অতিক্রম করে মানে বুঝাতে চাচ্ছি যদি ভি বেগে ল্যামডা বর্ণের আলোর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স, তাহলে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু এক্স বাই টি, টি সময়। তাহলে আমরা এটা লিখতে পারি। এখন আমরা বলছিলাম যে প্রশ্নে যে এটা হচ্ছে যে ওই বর্ণের আলো যে দূরত্ব অতিক্রম করছে যে এক্স। আর আমরা জানি শূন্য মাধ্যমে আলো যে দূরত্ব অতিক্রম করে সেটা যদি আমরা ধরি এই শূন্য মাধ্যমে আলো যে দূরত্ব অতিক্রম করে সেটা যদি এল হয় তাহলে আমরা ধরে নিই যে এল বাই টি ইকুয়াল টু সি, ঠিক আছে? তাহলে এখানে আমরা যে একটা জিনিস লিখতে পারি যে সি ইকুয়াল টু মিউ ভি, ঠিক আছে? তাহলে এখানে আমরা সি এর জায়গায় মিউ ইকুয়াল টু ভি এর জায়গায় এক্স বাই টি আগে মিউ ভি লিখি তারপর এল বাই টি ইকুয়াল টু মিউ
x/t। তাহলে এখানে t কাটা যাবে। পরের পৃষ্ঠায় লিখি L = μ(x)। এখানে আমরা যে L টা দেখতেছি এটা হচ্ছে x এর সমতুল্য আলোকীয় পথ বা অপটিক্যাল পাথ। আশা করি এতটুকু বোঝা গেছে। এখন আমরা YDAC এর একটা সূত্র মনে করব যে আমরা ধরি এখানে আমার একটা ব্যবস্থা আছে। এখানে ২ টা ছিদ্র S1 সোর্স, S2 আর এটা দূরত্ব হচ্ছে যে A। এখন এটা থেকে D দূরত্বে একটা পর্দা আছে। তাহলে এখানে ধরি A, B, B। এটা থেকে ধরি G। C হচ্ছে যে কেন্দ্রীয় উজ্জ্বল। কেন্দ্রীয় উজ্জ্বল থেকে আমরা হিসাব করি এটা হচ্ছে Y। ঠিক আছে? এখন আমরা জানি পথ পার্থক্য del x equal to a y/d আর y equal to delta x d/a। এটা আমরা জানি YDC থেকে। ঠিক আছে? এখন আমরা এটাকে ব্যবহার করে আমরা যেই কনটেক্সটটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা বের করব। ঠিক আছে? তাহলে আমরা আলোচনা করতেছিলাম যে হচ্ছে পাতলা পাত প্রবেশ করে। তাহলে আমি এখানে এই ব্যবস্থাতে একটা পাতলা পাত ঢুকাবো। তাহলে এটা আমি দেখাচ্ছি। ধরি এই যে S1 সোর্স আছে এটার সামনে একটা পাতলা পাত আছে। T পুরুত্বের একটা পাতলা পাত আছে। এই যে ছিদ্রটা থেকে ছিদ্রটা হচ্ছে যে A সোর্স 2। ঠিক আছে? এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল। আর P বিন্দুতে হয়তো আ উজ্জ্বল অথবা অন্ধকার স্পট দেখতে পারবো সেটা আমরা পরে দেখব। ১ম এ আমরা সূত্রটা ডিরাইভ করি। এখানে আমাদের বুঝতে হবে যে পাতলা পাত প্রবেশ করার ফলে আমরা একটা দূরত্ব কিন্তু পার্থক্য পাবো। যে মানে ওটা হচ্ছে যে পথ পার্থক্য। ঠিক আছে? সেটা হচ্ছে যে ধরো অ্যাপি এর জন্য আমরা একটা আলোকীয় পথের পার্থক্য পাবো। আমরা দেখছিলাম যে L = μx। এখানে দেখা যাচ্ছে T পুরুত্বের ভিতরে প্রবেশ করলে এটা T হচ্ছে যে মিউ। ঠিক আছে? টি পুরুত্বের এবং ভিতরে হচ্ছে যে মিউ প্রতিসরণাঙ্ক। বাইরে হচ্ছে যে এয়ার। তার মানে হচ্ছে যে এয়ার থেকে ১ম এ মিউতে প্রবেশ করে আবার এয়ারে চলে আসছে। তাহলে আমরা যদি একসাথে লিখতে চাই, ধরি এ থেকে পি পর্যন্ত আলোকীয় পথ হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে অ্যাপি থেকে টি পরিমাণ দূরত্ব যদি বাদ দিয়ে দিই সেটা হচ্ছে যে বায়ুতে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা লিখতে পারি অ্যাপি মাইনাস টি। মিউর ভ্যালু হচ্ছে যে 1। আশা করি এটা বুঝতে পারছো যে মিউ ইনটু এল। এল এর দূরত্বটাই হচ্ছে বের করছি যে অ্যাপি থেকে টি বাদ দিয়ে দিয়েছি। আবার যোগ করতে হবে যেহেতু আমরা টি টা বাদ দিয়ে দিয়েছি ওইটার প্রতিসরাঙ্ক মিউ ইনটু টি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অ্যাপি প্লাস টি ইনটু মিউ মাইনাস 1।
এখন আমরা এখন দেখব যে পথ পার্থক্যটা কত। তাহলে আমরা ঠিক আগের মতো এইখান থেকে আমরা যেহেতু জানি YDAC তে এই কাজটা আমরা করে থাকি যে একটা সমান AP থেকে একটা সমান BP থেকে কেটে নিই। এবার আমরা এটাকে বলি ডেল x বা আমরা এখানে লিখতে পারি ল্যামডা লিখতে পারি আমরা, যেটা হচ্ছে আলোকীয় পথ পার্থক্য। ঠিক আছে? এই আলোকীয় পথ পার্থক্যটা আমরা বের করব। তাহলে আমরা ল্যামডা ইকুয়াল টু, যেহেতু আমরা বলছি যে বিপি থেকে এপি পরিমাণ কেটে নিয়েছি, তাহলে ওই জিনিসটাই আমরা ওইখানে লিখবো যে পথ পার্থক্যটা কিরকম হবে। যে এই যে এপি প্লাস টি মিউ মাইনাস ওয়ান, এটা কিন্তু বিয়োগ দিতে হবে বিপি থেকে। ঠিক আছে? যেহেতু আলোকীয় পথের পার্থক্য, এখানে বিপি তে সরাসরি চলে যাবে। তাই আমরা লিখতে পারি বিপি ইন্টু ওয়ান। ঠিক আছে? এটা থেকে মাইনাস দিব এপির ওই যে আলোকীয় পথটা, এপি মাইনাস টি মিউ মাইনাস ওয়ান। আশা করি এটা বুঝতে পারছো কিভাবে করছি। যে এটা হচ্ছে যে এ থেকে পি পর্যন্ত আলোকীয় পার্থক্য, আবার বি থেকে পি পর্যন্ত আলোকীয় পার্থক্য হচ্ছে যে বিপি ইন্টু ওয়ান, মানে মিউ ইন্টু এল। তাহলে সেটা থেকে আমরা এপি এ থেকে পি পর্যন্ত আলোকীয় পথটা বিয়োগ করে দিয়েছি। এটাই হচ্ছে যে কি ওই যে আলোর পথের পার্থক্যটা, মানে তাদের মধ্যে একটা পথের পার্থক্য সৃষ্টি হবে। কারণ আমরা জানি বিপি মাইনাস এপি আলাদা করে লিখি। কারণটা বুঝতে পারছো তোমরা, YDC তে অবশ্যই পড়ে এসেছো, এবং এটা যথাযথভাবে লিখে দিই। এবার আমরা লিখবো এই যে বিপি মাইনাস এপি, এটাই আমি বলতেছিলাম যে আগে এই যে দেখা যাচ্ছে যে এই এই ভ্যালুটাই কিন্তু আমরা জানি, এটা কিন্তু ডেল্টা এক্স দিয়ে আমি প্রকাশ করছি, কিন্তু ওখানে ল্যামডাটা হচ্ছে যেন এটার সাথে গোলপাক খেয়ে না যায়। তাহলে আমরা ডেল্টা এক্স আর ল্যামডাটা একই, তাহলে আমরা এখন ওইটার মান বসাই। কি বসাবো? ওয়াই এ বাই ডি। তাহলে আমরা লিখি ওয়াই এ বাই ডি মাইনাস টি মিউ মাইনাস ওয়ান। এটা হচ্ছে আসল সূত্র, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সূত্রটা। এবার আমরা যদি পি বিন্দুতে উজ্জ্বল পাই, তাহলে আমরা জানি পি বিন্দুতে উজ্জ্বল পট্টি জন্য ডেল ইকুয়াল টু এন ল্যামডা। তাহলে আমরা ডেল এর মান পাইছি কত? ওয়াই এ বাই ডি মাইনাস টি মিউ মাইনাস ওয়ান ইকুয়াল টু এন ল্যামডা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি y equal to d by a and lambda t mu minus 1। আশা করি এতটুকু বুঝতে পারছি। এখন আমি পরের পৃষ্ঠায় যাচ্ছি। এখন আমরা পেয়েছি y equal to d by a and lambda t mu minus 1। তাহলে এখানে n এর ভ্যালু 0 বসিয়ে পাই আমরা y equal to d by a t mu minus 1। তাহলে আমরা যদি জালোরের প্রস্থ, আমরা জানি জালোরের প্রস্থ কিরকম, যদি এই যে এটা হচ্ছে যে জালোরের প্রস্থ, ঠিক আছে? এটা হচ্ছে যে বিটা। আমরা জানি বিটা ইকুয়াল টু ল্যামডা ডি বাই এ। তাহলে আমরা দেখবো যে এই ল্যামডা ডি বাই এ আমরা কোনোভাবে বের করতে পারতেছি কিনা। কারণ এখানের ক্ষেত্রে স্ল্যাবটা বসানোর পরেও কিন্তু ঝালরের কোনো প্রস্থের কোনো পরিবর্তন হয় না, কিন্তু ঝালরের দূরত্বটা চেঞ্জ হয়ে যায়। মানে ঝালর ধরো প্রথম ক্ষেত্রে 5টা ঝালর সৃষ্টি হয়েছে, পরবর্তীতে 7টা ঝালর সৃষ্টি হবে ঠিক একই পরিমাণ জায়গায়, কিন্তু প্রথম থেকে দূরত্বটা বেড়ে যাবে।
ধরো যদি ১ম এ যদি ৫ সেন্টিমিটার হয়, পরবর্তী জায়গায় যাবে ৮ সেন্টিমিটারে ৭ টা। ঠিক আছে? তাহলে এখানে আমরা আগের থেকে মানে এটা যদি আমরা n এর জন্য হয়, আর এটা যদি 0 এর জন্য হয়, তাহলে আমরা এখানে জালোর প্রস্থটা পাবো। আগে y1 টা বের করি আমরা d/a lambda প্লাস mu মাইনাস 1। তাহলে আমরা জানি জালোর প্রস্থ হচ্ছে যে তাহলে এখানে দেখা যাচ্ছে যে ম্যাথমেটিক্যালি বোঝা যাচ্ছে যে lambda d/a যেহেতু আমরা বলেছিলাম যে জালোরের প্রস্থ, তাহলে জালোরের প্রস্থের কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমি বিষয়টা লিখে দিই যে আশা করি এতটুকু বোঝা গেছে। তাহলে আমরা এখন আরেকটা সূত্রের দিকে যাব। এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি যে বিটা ইকুয়াল টু lambda d/a এটা আমরা জানি। এবং আমরা আরেকটা সূত্র জানি y ইকুয়াল টু lambda d/a এবং ইনটু ডেল্টা x। ঠিক আছে? এতটুকু আমরা জানি। এখন আমরা দেখব যে এখান থেকে আমরা পরের পৃষ্ঠায় দেখি। আমরা বিটা ইকুয়াল টু lambda d/a এবং বিটা ডিভাইডেড বাই lambda ইকুয়াল টু d/a এটা আমাদের কাজে লাগবে, সেজন্য আমি এখানে লিখে দিয়েছি। তাহলে আমরা জানি যে এতটুকু বোঝা গেছে। এখন আমরা দেখব যে আমরা x নট এর একটা সূত্র পেয়েছিলাম, যেটা আমি দেখাই এর আগের পৃষ্ঠায় আছে। এই যে y নট ইকুয়াল টু d/a ইনটু t mu মাইনাস 1। ঠিক আছে? এখানে d/a এর জায়গায় আমরা এখন লিখতে পারি d/a এর জায়গায় লিখতে পারি বিটা বাই ল্যামডা। ঠিক আছে? আমরা লিখি y ইকুয়াল টু d/a t mu মাইনাস 1। তাহলে আমরা বলবো y ইকুয়াল টু বিটা ডিভাইডেড বাই ল্যামডা ইনটু t mu মাইনাস 1। তাহলে ঠিক আছে। এখন আমরা কাঁচের যে প্লেট বা স্ল্যাবটা বসাইছি, ওইটার কারণে কিন্তু কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি থেকে যদি m সংখ্যক উজ্জ্বল পট্টি দ্রুত সরে যায়। আমরা বলেছিলাম পট্টির প্রস্থ সরে গেলে আমরা কি করব? y এর জায়গায় লিখতে পারি বিটা ইনটু y। ঠিক আছে? মানে আমরা বলতেছি এখানে বিটা পরিমাণ সরে গেছে। তাহলে আমরা লিখতে পারি যে m পরিমাণ সরে গেছে। মানে m টা পট্টির প্রস্থ সরে গেলে আমরা লিখতে পারি y ইকুয়াল টু m বিটা। কেন? কারণ আমরা বলতেছি যে ওই যে y টা কিন্তু আলোকীয় পথ পার্থক্য, এবং এইটা যদি m টা পট্টি যদি সরে যায়, তাহলে আমরা বলতে পারি পট্টির প্রস্থ ইনটু m এই পরিমাণ সরে গেছে। এটা লিখতে পারি। এখন আমরা y এর ভ্যালু পাইছি বিটা ডিভাইডেড বাই ল্যামডা মিউ মাইনাস 1 t ইকুয়াল টু m বিটা। তাহলে এখান থেকে লিখতে পারি t মিউ মাইনাস 1 ইকুয়াল টু m ল্যামডা। তাহলে এই সূত্রটি কিন্তু আমাদের ইসাক স্যারের বইয়ে দেওয়া আছে। ঠিক আছে? এখানে m টা হচ্ছে কিন্তু পট্টির সংখ্যা। যে পরিমাণ পট্টির আগের থেকে সরে গেছে। মানে হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে যতটা পট্টি দূরত্ব সরে গেছে। যখন স্ল্যাবটা আগে বসাইছে, তখন যেই পাইছে ওইটা হচ্ছে যে m। মানে স্ল্যাব বসানোর আগে কিন্তু যে পরিমাণ পট্টি ছিল, পরবর্তীতে সেই পরিমাণ পট্টি থাকবে না। তখন পট্টির একটা চেঞ্জ হয়ে যাবে, মানে হচ্ছে যে ব্রাইট স্পট
ডার্ক স্পট গুলো চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমরা জানি যে ওই জায়গা জুড়েই ও ওইটা স্থান করে নেবে। তাহলে এতটুকু বুঝে গেছে। এখন আমরা সরাসরি প্রশ্নের দিকে এগোতে পারি। একটু আগে রিভাইজ করে নিই সবগুলা। আমাদের মেইন সূত্রগুলা। আমরা এখানে পেয়েছি যে এই যে y equal to del x d by a, এটা সবাই জানি, আমি জানি। তারপর এখানে আমরা পেয়েছি y equal to d by a and lambda plus t mu minus 1, ঠিক আছে? তারপর এখানে আমরা দেখব পরবর্তী পৃষ্ঠায় দেখা যাক। এই যে এই সূত্রটা বিটা বাই ল্যামডা ইকুয়াল টু ডি বাই এ, এটা সূত্র না, মানে এটা আমরা ওই যে পট্টির প্রস্থ বা ফ্রিঞ্জ উইডথ থেকে পেয়েছি। এটা হচ্ছে আরেকটা মেইন সূত্র। তাহলে এখানে দুইটা সূত্র আমাদের মনে রাখতে হবে যে y ইকুয়াল টু এই যে ডি বাই এ ইন্টু এন ল্যামডা প্লাস টি মিউ মাইনাস 1, এটা আর লাস্টেরটা, ঠিক আছে? তাহলে আমি একটা করে প্রশ্ন শুরু করি। এখানে বলা হয়েছে a transparent paper refractive index 1.45 of thickness 0.02 millimeter is pasted on one of the slits of a Young's slit experiment which uses monochromatic light of wavelength 620 nanometer. How many fringes will cross through the center if paper is removed? ঠিক আছে? সলিউশন হচ্ছে যে 14। তাহলে এখানে আমি সলিউশনটা বলে দিয়ে দিছি। আচ্ছা, বের করে দেখাই ওটা। তাহলে প্রথমে বলছে আমার থিকনেসটা দেওয়া আছে। আমরা থিকনেসকে টি দিয়ে 0.02 মিলিমিটার। তারপর দেওয়া আছে রিফ্রেক্টিভ ইন্ডেক্স মানে প্রতিসরণাঙ্কটা 1.45। তারপর বলছে ল্যামডা 620 ন্যানোমিটার। তাহলে এখানে আমাদের বের করতে হবে হাউ মেনি ফ্রিঞ্চেস উইল ক্রস থ্রু দ্য সেন্টার ইফ দ্য পেপার ইজ রিমুভড। আমরা জানি যখন পেপারটা রিমুভ করে তখন তাদের মধ্যে কোনো যেখানে বলা হচ্ছে হাউ মেনি ফ্রিঞ্জেস উইল ক্রস, তার মানে এখানে আমাকে বোঝা যাচ্ছে যে ফ্রিঞ্জ কয়টা পাস করবে এটাই আমাকে জানতে চাচ্ছে। তাহলে আমি সলভটা করি। আমরা জানি টি মিউ মাইনাস 1 ইকুয়াল টু এম ল্যামডা, যেখানে এম হচ্ছে যে ফ্রিঞ্জের সংখ্যা। তাহলে এখানে ভ্যালুটা বসাই। m equal to t mu minus 1 divided by lambda। তাহলে যেহেতু t দেওয়া আছে 0.02 মিলিমিটার, তাহলে মিটারে নিয়ে যেতে হবে ইন্টু tan inverse 3, mu এর ভ্যালু 1.45 minus 1, lambda এর ভ্যালু 620 ন্যানোমিটারকে মিটারে নিয়ে গেলে -9, তাহলে এটা হবে 14.5, ঠিক আছে? তাহলে এটা আনসার। তাহলে পরবর্তীতে এই কোশ্চেনটি ইন এ ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট ইউজিং মনোক্রোম্যাটিক, আমি এখানে হাইলাইট আমার ইয়েটা ব্যবহার করি। তাহলে এখানে বলা আছে ইউজিং মনোক্রোম্যাটিক লাইট দ্য ফ্রিঞ্জ প্যাটার্ন শিফটস বাই এ সার্টেন ডিস্টেন্স অন দ্য স্ক্রিন when a mica sheet of refractive index, এই যে এখানে রিফ্রেক্টিভ ইন্ডেক্স দেওয়া আছে 1.6 এবং থিকনেসটা দেওয়া আছে 1.964 মাইক্রন। 1 micron equal to 10 inverse 5 meter is introduced in the path of one of the interfering waves. The mica sheet is then removed and the distance between the screen and slits is doubled. ঠিক আছে, এখানে কি বলা হয়েছে যে মাইকাটা প্রথমে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে সেটা নেওয়া হয়েছে। নেওয়ার কারণে the screen and the slits is doubled, ঠিক আছে? মানে the screen আর slit এর মধ্যবর্তী দূরত্বটা দ্বিগুণ হয়ে গেছে। তার মানে এটা d টা দ্বিগুণ হয়ে গেছে বলা যাচ্ছে। It is found that the distance between the successive maxima, the distance between the successive maxima মানে হচ্ছে যে বিটা, ঠিক আছে? Now is the same as the observed fringe shift upon the
introduction of the mica sheet। তার মানে এটা বোঝা যাচ্ছে যে প্রিন্ট শিফটটার মানে যে আলোকীয় পথের পার্থক্য হয়েছিল ওটার সমান হয়ে যাচ্ছে যে নতুন বিটাটা পাচ্ছি আমরা বা নতুন ঝালরের প্রস্থটা পাচ্ছি। তাহলে ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ অফ দ্য মনোক্রোমেটিক লাইট ইউজড ইন দ্য এক্সপেরিমেন্ট। তাহলে আমি শুরু করি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রথমে আমরা জানি T mu minus 1 equal to A by D into Y। এটা কোথা থেকে আসছে? যে আমরা দেখছিলাম যে Y 0 এর জন্য D by A T mu minus 1 তাহলে A by D ওই পাশে নিয়ে গেলে এটাই হয়। তাহলে বুঝতে পারতেছি। তাহলে আমরা Y টা বের করি। Y equal to T mu minus 1 into A into D divided by A। ঠিক আছে? তাহলে এটা ৩ নাম্বার সমীকরণ। তাহলে এখানে প্রথমটা আমরা সমীকরণটা এভাবে ব্যবহার করতেছি। তারপর বিটা তো আমরা জানি lambda d by A। তাহলে এখানে বলছে the mica sheet is then removed and the distance between the screen and slits is doubled। তার মানে হচ্ছে যে d prime equal to 2d। ঠিক আছে? তাহলে আমরা এখন লিখতে পারি y prime equal to t mu minus 1 into d prime divided by a। যেহেতু স্লিট এর মধ্যবর্তী দূরত্ব চেঞ্জ করা হয়নি তাহলে সেটা সেম থাকবে। এটা 2 দিই। আমরা আগে থেকে জানি বিটা হচ্ছে যে ল্যামডা ডি বাই এ। তাহলে বিটা প্রাইম ইকুয়াল টু ল্যামডা ডি এর জায়গায় ডি প্রাইম ডিভাইডেড বাই এ। এখানে ডি প্রাইমের জায়গায় 2d ল্যামডা ইন্টু 2d ডিভাইডেড বাই এ। তাহলে এটাকে ৩ নাম্বার সমীকরণ দিই। তাহলে এখানে এখন কি বলা হয়েছে যে এই যে ইকুয়েশন এইটাই হচ্ছে মেইন যে ইট ইজ ফাউন্ড দ্যাট দ্য ডিসটেন্স বিটুইন দ্য সাকসেসিভ ম্যাক্সিমা নাও ইজ দ্য সেম as the observed fringe shift upon the introduction of the mica sheet। ঠিক আছে? তাহলে এখানে বলা হচ্ছে যে যে ওই মাইকাটা শিটটা যখন রিমুভ করা হয়েছে তখন যে ডিসটেন্স বিটুইন দ্য সাকসেসিভ ম্যাক্সিমা মানে হচ্ছে যে ম্যাক্সিমা দুইটার মধ্যবর্তী দূরত্ব যেটা বিটা প্রাইম আমরা জানি মানে নতুন যে ঝালরের প্রস্থ সেটা কিন্তু মাইকা শিফটের দ্বারা যেই মানে স্ল্যাব দ্বারা যেই পাথ অপটিক্যাল পাথের ডিফারেন্স হবে সেটা সমান যেটা আমরা ওয়াই প্রাইম দিয়ে জানি তার মানে ওয়াই প্রাইম ইকুয়াল টু বিটা প্রাইম। তাহলে এখান থেকে লিখতে পারি টি মিউ মাইনাস 1 ইন্টু ডি প্রাইম divided by a equal to lambda 2d by a। আমরা lambda 2d জানি আমরা lambda 2d মানে d প্রাইম যেটা জানি তাহলে এখানে আমরা পাচ্ছি আমাদের lambda এর ভ্যালু বের করতে বলছে তাহলে আমরা lambda equal to t mu minus 1। ঠিক আছে? তাহলে আমরা এখন লিখতে পারি এটা হচ্ছে যে t দেওয়া আছে 1.964 মাইক্রন মিউ দেওয়া আছে 1.6 মাইনাস 1 এটা করলে আসবে 589.2 ন্যানোমিটার। তাহলে এটা আনসার। আশা করি এখানে বুঝতে পারছি যে এখানে কি বলা হয়েছে যে আমাদেরকে বলা হচ্ছে যে এই যে it is found that the distance between the successive maxima now is the same as the observed fringe upon the introduction of the mica sheet। তার মানে হচ্ছে যে মাইকা শিটটা যখন স্ল্যাবে যখন ঢুকানো হয়েছে তখন একটা ফ্রিঞ্জ শিফট হয়েছে যেটা আমি বলছিলাম যে ওই যে পথের ডিফারেন্স হচ্ছে ফ্রিঞ্জ শিফটের কারণে সেটা হবে ওই যে পরবর্তীত ঢালরের প্রস্থের সমান সেটাই আমরা এখানে শর্ত হিসেবে লিখেছি এই যে
এটাই হচ্ছে যে ওই শর্তটা যে y প্রাইম ইকুয়াল টু বিটা প্রাইম, যার কারণে এখানে দেখা যাচ্ছে পরবর্তীতে আমরা d প্রাইম আর 2d তো সেম, তো এটা কেটে ফেলতেছি এবং সেম। এখন আমরা পাচ্ছি ল্যামডা ইকুয়াল টু t মিউ মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে ল্যামডা ইকুয়াল টু 589.2 ন্যানোমিটার। তাহলে পরবর্তী কোশ্চেনে আমরা যাই। A mica strip and a polystyrene strip are fitted on the two slits of a double slit apparatus. ঠিক আছে, এখানে ২ টা স্ট্রিপ দিচ্ছে। তার মানে ২ টা স্ল্যাব ঢুকাচ্ছে। ২ টা স্লিটের গর্তে ২ টা স্ল্যাব ঢুকেছে। The thickness of the strip is 0.50 millimeter and the separation between the slits is 0.12 সেন্টিমিটার। তার মানে স্লিপ ২ টার মধ্যবর্তী দূরত্ব যেটা আমরা দিয়ে ডিনোট করছি সেটা হচ্ছে 0.12 সেন্টিমিটার। আর থিকনেসটা দিয়ে দিছে যে 0.50 মিলিমিটার। ২ টারই 0.50 মিলিমিটার। The refractive index of mica and polystyrene are 1.58 and 1.55 respectively for the light of wavelength 590 nanometer, which is used in the experiment. The interference is observed on a screen a distance 1 meter away. তার মানে হচ্ছে যে স্ক্রিন আর ইন্টারফেয়ারেন্স এর স্লিট দুইটা দূরত্ব হচ্ছে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d সমান হচ্ছে 1 মিটার। আর হোয়াট উড বি দ্য ফ্রিঞ্জ উইথ? তাহলে প্রথম কোশ্চেনটা সলভ করি। আমরা জানি বিটা হচ্ছে যে ফ্রিঞ্জ উইথ, তাহলে লিখতে পারি ল্যামডা ডি বাই এ। কারণ ভ্যালু গুলা হচ্ছে ল্যামডা ইকুয়াল টু 590 ন্যানোমিটার, ডি এর ভ্যালু দেওয়া আছে 1 মিটার, এর ভ্যালু দিয়ে দিছি 0.12 সেন্টিমিটার, মিটারে নিয়ে গেলে 0.12 ইন্টু tan ইনভার্স 2 মিটার। কারণ আমরা বসিয়ে দিয়ে পাই 4.9 ইন্টু tan ইনভার্স 4। তাহলে ক্যালকুলেশনটা বাসায় করে নিও, এটা আমি করতেছি না, ডাইরেক্ট উত্তরটা বসিয়ে দিচ্ছি। পরবর্তী কোয়েশ্চেনটা দেখি। এটা একটু কঠিন, বুঝতে হবে এখানে চিত্রের মাধ্যমে। At what distance from the center will be the first maximum be located? ঠিক আছে? তাহলে ফার্স্ট ম্যাক্সিমামটা কোথায় লোকেট করবে সেটাই আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখি। আমরা জানি যে আলোকীয় পথের পার্থক্য কতটুকু হবে সেটা আমরা বের করতে পারি। ল্যামডা ডেল্টা ইকুয়াল টু প্রথমে মাইকা মিউ এম মাইনাস 1 ইন্টু টি মাইনাস মিউ পলিস্টিরিন পি মাইনাস 1 ইন্টু টি, যেহেতু থিকনেস সমান। এখন এটা আমি কিভাবে লিখতে পারছি? এখানে আমরা জানি যে স্ল্যাব দুইটা কিন্তু দুই রকমের। যেমন আমি স্লাইডটা দেখাই যে এই যে এখানে আমরা পেয়েছিলাম যে একটা স্ল্যাব ঢোকানোর কারণে আমরা কি লিখেছিলাম পি প্লাস টি মিউ মাইনাস 1। তাহলে দুইটাতেই যদি স্ল্যাবটা থাকে তাহলে ঠিক একইভাবে যদি তোমরা যেভাবে ডেরিভেশন করছি সেভাবে ডেরিভেশন করো তাহলে এখানে পাবে তোমরা এই সূত্রটা, যেটা আমি এখানে করতেছি এখন। তোমরা এটা দেখতে পাবে যে মিউ এম মাইনাস 1 ইন্টু টি মাইনাস মিউ পি মাইনাস 1 ইন্টু টি। তাহলে এখানে আমরা লিখতে পারি মিউ এম মাইনাস মিউ পি ইন্টু টি ইকুয়াল টু ডেল্টা। তো এতটুকু পাইছি আমরা। ডেল্টা হচ্ছে যে অপটিক্যাল পথ ডিফারেন্স। ঠিক আছে? এটা এখন আমরা জানি মিউ এম মাইনাস মিউ পি, তাহলে ল্যামডা ইকুয়াল টু আমরা জানি হচ্ছে যে যেহেতু ফার্স্ট ম্যাক্সিমামের কথা বলছে তাহলে আমরা এখানে লিখবো এ ওয়াই বাই ডি ল্যামডা।
তাহলে আমরা লিখতে পারি মিউ m মাইনাস মিউ p ইনটু t ইকুয়াল টু ল্যামডা আমরা জানি এখানে ডেল্টা হবে হচ্ছে যে a y বাই d। তাহলে আমরা বসাই a y বাই d। তাহলে আমরা এখন লিখতে পারি মিউ m হচ্ছে যে 1.58 এবং মিউ p হচ্ছে যে 1.55 এবং t দেওয়া আছে দুইটাই সেম, তাই একটা t বসাচ্ছি 0.5 ইনটু tan ইনভার্স 3 মিলিমিটারে দেওয়া আছে। তাহলে এখানে লিখতে পারি a y বাই d। তাহলে আরেকটা পেজ সংযোজন করি। তাহলে আমরা পাইছি y equal to 1.58 minus 1.55 into 0.50 into tan inverse 3। তাহলে এখান থেকে a by d টা হয়ে যাবে d by a। তাহলে আমি এখানে ল্যামডা গুণ করি এবং ল্যামডা দিয়ে ভাগ করে দিই। কেন ল্যামডা দিয়ে গুণ আর ভাগ করতেছি? কারণ এই যে ল্যামডা d by a এটার একটা নাম আছে। এটা হচ্ছে যে বিটা। ঠিক আছে? ফ্রিঞ্জ উইডথ যেটা আরকি। তাহলে আমরা এখান থেকে পাই 0.25.4 25.43 বিটা। তাহলে আমরা এখানে পাচ্ছি 25.43 বিটা। তাহলে এটা দিয়ে কি বোঝাচ্ছে? তাহলে আমি চিত্রটা আঁকি। এই যে ২ টা স্ল্যাব, এটা যদি ধরি মিউ m আর এটা হচ্ছে যে মিউ p। এটা S2 সোর্স, এটা S1 সোর্স। তাহলে ধরি সেন্টার থেকে C থেকে এই যে এখানে 25.43 বিটা। ঠিক আছে? দাঁড়াও একটু ভুল করেছি। ২ পাশে আমরা 25.3 এর 43 পাচ্ছি। তাহলে আমরা বিটা 25 আর 26 এর মাঝখানে বিটা 25 আর 26 এর মাঝখানে আমরা ওই যে আমাদের দূরত্বটা পাচ্ছি, যেটা হচ্ছে যে মানে ফ্রিঞ্জের দূরত্ব, যেটা সি কেন্দ্রীয় উজ্জ্বল থেকে 25.43 এতটা হচ্ছে যে শিফট করছে, ফ্রিঞ্জ শিফট করছে। তাহলে আমি 25 আর 26 এর মাঝামাঝিতে আমাদের ফার্স্ট আর সেকেন্ড ফার্স্ট ম্যাক্সিমামটা পাবো। কিন্তু এখানে খেয়াল করতে হবে যে উপরে এবং নিচে ২ দিকেই পাবো। তাহলে আমরা 25.43 টা প্রস্থ পাচ্ছি। তার মধ্যে একদম যদি ভ্যালু হিসেবে চিন্তা করি তাহলে 25 টা হচ্ছে যে অ্যাকুরেট পাবো। মানে 25 টা হচ্ছে যে একদম ফ্রেশ স্পটটা পাবো বা উজ্জ্বল ব্রাইট ম্যাক্সিমাটা পাবো। কিন্তু যে 0.43 ওটাতে কিন্তু মানে 0.43 ইনটু বিটা পরিমাণ কিন্তু একটা অর্ধেক পাবো, যেটা আমরা ফার্স্টেই পাবো। ঠিক আছে? ফার্স্টে আমরা পুরোটা পাবো না। আমরা পাবো হচ্ছে যে এই যে এখান থেকে আমরা ফ্রিঞ্জ শিফটটা পাইছি। ফ্রিঞ্জ শিফটটা পাইছি। সেটা গিয়ে পাইছি হচ্ছে যে 25.43 বিটাতে। তার মানে হচ্ছে যে একটা প্রস্থের 25 টা প্রস্থ গিয়ে আমরা মোট পাচ্ছি যে ফ্রিঞ্জ শিফটটা হইছে ১ম থেকে। তাহলে আমরা এখানে অপটিক্যাল পাথ টা কিন্তু সি থেকে মেজার করতেছি। তাহলে 25.43 টা আমাদের
শিফট হবে। তার মানে 25.43 এ গিয়ে ১ম ইয়াটা দেখতে পারবো আমরা। ১ম ফার্স্ট ম্যাক্সিমামটা দেখতে পারবো। যেটা আমরা কেন্দ্রীয় উজ্জ্বল থেকে 0.43 মিটার উপরে। ঠিক আছে? 0.43 বিটা পরিমাণ উপরে দেখব। ঠিক একইভাবে নিচে যদি চিন্তা করি যে আমরা 0.43 উপর দেখতেছি এবং 0.57 মানে অর্ধেকটা, বাকি অর্ধেকটা আমরা নিচে দেখতেছি। 0.57 বিটা। এখানে আমরা বলবো যে সেন্ট্রাল ম্যাক্সিমাম থেকে উপরে ফার্স্ট ম্যাক্সিমা ইকুয়াল টু 0.43 বিটা। তাহলে এটা ক্যালকুলেশন করে বসাবা এবং ঠিক একইভাবে সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে ফার্স্ট ম্যাক্সিমাটা নিচের দিকে 0.57 বিটা পরিমাণ দূরত্বে পাওয়া যাবে। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে প্রশ্ন করছে at what distance from the center will be the first maximum be located। তো এখানে ফ্রিঞ্জটা শিফট করে মানে আমরা যখন স্ল্যাবটা রাখি তখন ধরো এখানে যদি ফার্স্ট ম্যাক্সিমামটা হওয়ার কথা ছিল তাহলে এখানে না হয়ে এটা 25টাতে গিয়ে 25.43 বিটা পরিমাণ গিয়ে ফার্স্ট ম্যাক্সিমাটা দেখা যাবে। তাহলে আমরা সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে আমরা পাবো হচ্ছে যে 43 কারণ হচ্ছে ১ম এ আমরা ২৫ টাতে এমনিই পেয়ে যাবো। ২৫ টা আমরা এমনি রাখলেও ২৫ টা পাবো। কিন্তু আমরা স্ল্যাবটার কারণে আমরা আরো 0.43 বেড়ে যাবে। মানে 0.43 বিটা পরিমাণ বেড়ে যাবে। যার কারণে আমরা ফার্স্ট ম্যাক্সিমামটা পাবো 0.43 বিটাতে গিয়ে যখন স্ল্যাবটা রাখবো। এবং নিচের দিকেও তো পাবো। দুনো দিকে সেন্ট্রাল ম্যাক্সিমামের উপরেও যেমন ডার্ক স্পট, ব্রাইট স্পট, ডার্ক স্পট, ব্রাইট স্পট থাকে। ঠিক নিচের দিকেও ব্রাইট স্পট, ডার্ক স্পট, ব্রাইট স্পট, ডার্ক স্পট থাকে। তাই এখানে ২ পাশেই থাকবে। তাই আমি এখানে এভাবে করে হিসাবটা করে নেব। যে আমরা উপরের জন্য সেন্ট্রাল ম্যাক্সিমাম থেকে উপরের জন্য ফার্স্ট ম্যাক্সিমা পাবো এবং সেন্ট্রাল ম্যাক্সিমাম থেকে নিচের থেকে ফার্স্ট ম্যাক্সিমা পাবো 0.5 সি বিটা পরিমাণ। তাহলে এই ২ টা আনসার তোমরা বের করে নিও। আমি পরবর্তী প্রশ্নটা দেখতেছি। A thin paper of thickness 0.02 millimeter having a refractive index 1.45 is pasted across one of the slits in a Young's double slit experiment. The paper transmits 4 by 9 of the light energy falling on it. Find the ratio of maximum intensity to the minimum intensity in the fringe pattern. তাহলে এখানে প্রশ্ন করতেছে ধরো প্রথমটাতে একটা স্ল্যাব দিয়ে দিয়েছি। এখানে বলছে I1 equal to 4/9 প্রথম যে I পরিমাণ ইন্টেন্সিটি হয়েছে সেটার 4/9 ঠিক আছে? এখন I2 equal to জানি I যেহেতু দেওয়ার আগে পেপার ট্রান্সমিটস 4/9 অফ দ্য লাইট এনার্জি ফলোইং ইট মানে আগে ছিল যেটা I2 দিয়ে ডিফাইন করছি সেটা হচ্ছে I মানে যে সাধারণ ইন্টেন্সিটিটা আর পরবর্তীতে যখন আমরা দেখতে পাচ্ছি যে থিকনেস এর একটা স্লিট দেওয়া আছে সেটার কারণে আমরা পাবো 4/9 I ঠিক আছে? মানে হচ্ছে 4/9 গুণ প্রথমটার ইন্টেন্সিটি থেকে। তাহলে এখন আমরা জানি I maximum by I minimum তাহলে আমরা দিই I maximum divided by I minimum equal to root over I1 plus root over I2 whole square divided by root over I1 minus root over I2 whole square তাহলে এখান থেকে আমরা পাবো মান বসাইলে 25/1 এটা আনসার। তাহলে পরবর্তীতে কি বলছে? এটা এখানে করি বি নাম্বারটা আমরা দেখি। How many fringes will cross through the center if an identical paper piece is pasted on the other slit also? The wavelength of the light used is 600 nanometer. তাহলে আমাদের সবকিছু দেওয়া আছে। আমরা শুধু মান বসাবো। T mu minus 1 equal to m lambda এখানে m হচ্ছে যে ফ্রিঞ্জ নাম্বার
আসলে এটা শিফটেড ফ্রিঞ্জ নাম্বার। তাহলে আমরা এখানে m equal to t mu minus 1 into lambda। তাহলে এখানে আমরা পাবো মান বসাই 0.02 মিলিমিটারের থিকনেস এবং 1.45 মিটারে 45 এর রিফ্রেক্টিভ ইন্ডেক্স মানে প্রতিসরাঙ্ক 600 ন্যানোমিটার। আমরা বসাই 0.02 মিলিমিটার মিউ হচ্ছে 1.45 মাইনাস 1 ডিভাইডেড বাই ল্যামডা হচ্ছে 600 ন্যানোমিটার। তাহলে এখানে আনসারটা বের করে বলে দিও। সম্ভবত এটা আমি বের করে দিই। এটা 15 ফ্রিঞ্জ। ঠিক সেম ভাবে আরেকটা কোশ্চেন আছে। এটা তোমরা এসডব্লিউ করে নিও। এসডব্লিউ। আশা করি যে প্রবলেমগুলো করেছি সেগুলো বুঝতে পারছো। আমি প্রথম থেকে একটু ব্যাখ্যা করে আসি। এখানে একটু সমস্যা হয়েছিল। এই কোয়েশ্চেনটাতে একটু সমস্যা হয়েছিল যে আমার ওয়াইফাইটাকে কানেকশন নষ্ট হয়ে গেছিল। কানেকশন চলে গেছিল। তাহলে আমরা এখানে দেখি at what distance from the center will be the first maximum be located। তাহলে আমরা এখানে ডেল যেটা আমরা ডেরিভেশন থেকে বের করে ফেলেছি যে কিভাবে করতে হয়। এটা ধরো এটা যদি এপির জন্য হয় তাহলে এটা বিপির জন্য। যে আমি ফার্স্ট ডেরিভেশনটা দেখাইছি সেখান থেকে এটা তোমরা নিজেরা করে আসতে পারো। তখন এতটুকুতে সূত্রটা আসবে। তারপর আমরা ডেল্টা মানে এটা হচ্ছে পথ পার্থক্যটা, অপটিক্যাল পাথ ডিফারেন্সটা আমরা দেখছি y ডিভাইডেড বাই d। তারপর আমরা এটা বসিয়ে আমরা এখানে চেষ্টা করছি যে বিটা মানে হচ্ছে যে ওই যে ফ্রিঞ্জ উইডথটার পরিমাণটা আনার জন্য যেহেতু আমরা চাচ্ছি যে ফার্স্ট ম্যাক্সিমামটা কোথায় অবস্থিত। তো আমরা দেখতেছি যে শিফট করে ফার্স্ট ম্যাক্সিমামটা শিফট করে 25.43 তে বিটা থেকে চলে গেছে। মানে কেন্দ্রীয়টাই। তাহলে আমাদের ফার্স্ট ম্যাক্সিমাটা হবে কিন্তু 0.43 বিটা পরিমাণ। যেহেতু আগেও যে ফার্স্ট ম্যাক্সিমাটা তৈরি হয়েছে 25টা বিটার সমপরিমাণ দূরত্ব গিয়ে। কিন্তু এই যে 0.43 এটা হচ্ছে এক্সট্রা পরিমাণ স্ল্যাবের কারণে। মানে 0.43 বিটা ফ্রিঞ্জ করছে ফার্স্ট ম্যাক্সিমামটা। আশা করি এতটুকু বুঝছো। এটাই হচ্ছে এখানে মেইন কোয়েশ্চেনটা কিন্তু খুবই সুন্দর। এটা